হাসিনার আমলে লুটপাটের সাক্ষী ব্যাংক খাত। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। তথ্য শ্বেতপত্রের। টাকা ছাপিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। 8 বছরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ধানমন্ডির আল আকসা জামে মসজিদের দোকান ও জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের বিরুদ্ধে। ভয়ে মুখ খোলেনি ভুক্তভোগীরা। ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বাংলাদেশে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। আগামী বছর রফতানিতে প্রস্তুত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সকালের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। দক্ষিণ কোরিয়া থেকে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হারিফ। এবার অন্য প্রসঙ্গ। নিজেদের মধ্যে দ্বিমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি না থাকায় এখনই রোহিঙ্গাদের ফেরানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান উপদেষ্টা। শনিবার এক সংলাপে একথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পররাষ্ট্র নীতি নিয়ে এখনও ঐকমত্য তৈরি হয়নি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজে আয়োজিত 2 দিনের সংলাপের শেষ অধিবেশন ছিল ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা শীর্ষক আলোচনা, যাতে অংশ নেন সরকারের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, কূটনীতি বিশ্লেষক এবং ছাত্র প্রতিনিধিরা। ঘুরে ফিরে আলোচনায় আসে ঐক্যমত্যের ভিত্তিতে শক্তিশালী পররাষ্ট্র নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার প্রসঙ্গ। বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। বক্তারা বলেন, গত 15 বছর ছিল গদি রক্ষার নীতি, দেশের স্বার্থে ছিল না পররাষ্ট্র নীতি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্র নীতি বদলে যাওয়ার চর্চা বন্ধ হওয়ার এখনই সময়। ভারতের সঙ্গে হওয়া চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিও ওঠে সংলাপে। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কি ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা। মৌলিক কিছু বিষয় যদি ঐক্যবদ্ধ না থাকে, যদি আমি খালি প্রত্যেক সরকারের বা রেজিমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে যাই, তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল সুদৃঢ় অবস্থানে থেকে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না। একটা সরকার তার গদি রক্ষার জন্য সে বিদেশ নীতি সাজাচ্ছে, তার প্রয়োজনীয় প্রভু খুঁজছে ইত্যাদি, যার ফলে আমাদের দেশের স্বার্থ এবং নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হয়েছে। সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার জন্য জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন। মিয়ানমার, পার্বত্য চট্টগ্রাম এবং ভারত নিয়ে পররাষ্ট্র নীতিতে নতুন করে ভাবার পরামর্শ সাবেক এই মন্ত্রীর। আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ অপরাধ এবং মিয়ানমারের ভবিষ্যৎ, এই তিনের সমাধান না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। বাংলাদেশ পুনর্গঠনে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতি প্রণয়নের উপর জোর দেন আলোচকরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হাসিনা আমলে মহা লুটপাটের সাক্ষী দেশের ব্যাংক খাত, যার আদ্যপান্ত উঠে এসেছে চলতি মাসের শুরুতে প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্রে। আতঙ্কিত গ্রাহকের আমানত তোলার চাপ ছিল বছর জুড়ে। দুর্বল ব্যাংকের জন্য টাকাও ছাপিয়েছেন নতুন গভর্নর। ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। বিদায় নিতে যাওয়া বছরের ব্যাংক পরিস্থিতির কথা তুলে ধরছেন সাইফুল ইসলাম। 12 ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 9টিতে জ্বলছে লালবাতি, 3টির অবস্থান ইয়েলো জোনে। ভালো আছে 16 ব্যাংক। সব মিলিয়ে 38টি দুর্বল ব্যাংকের খবর গণমাধ্যমে ফাঁস হয় চলতি বছরের প্রথম প্রান্তিকেই। এরপর 14ই মার্চ খেয়ে ফেলা পদ্মা ব্যাংকের বুকে আশার পাল উড়াতে চায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে আসা পদ্মা ও এক্সিমের একীভূত হওয়ার ঘোষণা। 2009 সালে শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের পর চলতি বছরে ব্যাংকটি আবারও একীভূতের আলোচনায় আসে। আতঙ্কে পড়েন ব্যাংকটির কর্মী ও আমানতকারীরা।
ছাত্র জনতার আন্দোলনের মুখে ২১ জুলাই থেকে ৩ দিন সাধারণ ছুটির কবলে পড়ে ব্যাংক খাত। ৫ দিন বন্ধ থাকার পর ২৩ জুলাই রাত থেকে ব্যাংকিং লেনদেনে স্বাভাবিক হতে থাকে ইন্টারনেট সেবা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব পেয়েই এসএলএম গ্রুপের কবজায় থাকা ৮টি সহ ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙেন ও পুনর্গঠন করেন। ব্যাংক খাতের সংস্কারে সেপ্টেম্বরেই গঠিত হয় ৬ সদস্যের টাস্ক ফোর্স। অক্টোবরের বড় খবর, লোকসানি পদ্মা ব্যাংকে টেনে তুলতে আসা এক্সিম নিজেই সাঁতরাচ্ছে লোকসানে নদীতে। ২৪ ডিসেম্বর ঘোষণা আসে একীভূত না হওয়ার। ২৮ নভেম্বর সংকটে থাকা ৬ ব্যাংকে তারল্য সহায়তা দিতে ২২,৫০০ কোটি টাকা ছাপানোর কথা জানান গভর্নর। যদিও দায়িত্ব নিয়ে দৃঢ় ঘোষণা দিয়েছিলেন টাকা না ছাপানোর। ব্যাংক খাতে লুটপাটের ফলাফল, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় ২,৮৫,০০০ কোটি টাকা। অর্থনীতির শ্বেতপত্রে জানানো হয় এসব লুটপাটের পরিমাণ ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রো রেল নির্মাণ ব্যয়ের সমান। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মসজিদের মতো পবিত্র জায়গাও রক্ষা পায়নি আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের হাত থেকে। রাজধানীর ধানমন্ডির আল আকসা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হয়ে নিয়ন্ত্রণে নেন ২টি দোকান। তার ছেলে মাসে ৩১,০০০ টাকা ভাড়া তুলে মসজিদের ফান্ডে দেয় মাত্র ৫,০০০ টাকা। শুধু তাই নয়, মসজিদের জমিতে নিজের বাড়ির সীমানা পিলার দিয়েছেন, সেখানেও দিয়েছেন অফিস ভাড়া। ৮ বছরে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও ভয়ে মুখ খোলেনি কেউ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি ৪-এ আল আকসা জামে মসজিদ, নিচে ২টি দোকান। কথা হলো বিসমিল্লা ড্রাই ক্লিনার্সের মালিকের সঙ্গে। জানালেন ২.৫ লাখ টাকা অগ্রিম দিয়ে ভাড়া নিয়েছেন, প্রতি মাসে ভাড়া ১৮,০০০ টাকা। অ্যাডভান্স দিয়েছে ২.৫ লাখ টাকা, আর আমি তো ভাড়া দেয় ১৮,০০০ টাকা। পাশের আরেকটি দোকান, এটির ভাড়া ১৩,০০০ টাকা। ভাড়া সাধারণত মসজিদ কমিটির উঠানোর কথা, কিন্তু ভাড়া উঠান মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ছেলে আবরার। ভাড়া তো আপনার বছর খানেক হইতে আবার আরো ১,০০০ বাড়াইছে, বর্তমানে ১৩,০০০। কথা হয় মসজিদের খাদেমের সঙ্গে। জানালেন ৮ বছর আগে এই দোকান দুইটি তৈরি করা হয়, তখন থেকে এটির ভাড়া উঠান আবরার। মসজিদের ফান্ডে আসে মাত্র ৫,০০০ টাকা। ১৮,০০০ আর ৩০,০০০ সেটা আমি অন্তত পক্ষে জানি না। সেক্রেটারি সাহেবের ছেলে, উনি এটা ভাড়া উঠা, এটা আমার দেয়। এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ কুড়িগ্রাম ৪ আসনে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই ক্ষমতা বলেই মসজিদ কমিটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম করছে বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগের নেতা সালাবার কিসের আওয়ামী লীগের নেতা? এখন মসজিদের টাকা, ওটা হক হচ্ছে মসজিদের টাকাটা মসজিদকে দেন। রোজার সময় যে টাকাটা উঠে আমাদের তারাবির, আজ পর্যন্ত এত বছর ধরে যত বছর আমি আসছি, আমি কখনো শুনি নাই যে এই টাকাটা অমুক খাতে, এই টাকাটা অমুক খাতে। কোন খাতে কোন টাকাটা যেতেছে যদি জিজ্ঞেস করি, এটা চলে গেছে, কোথায় চলে গেছে। এখানেই শেষ নয়, রয়েছে মসজিদের জায়গা দখলের অভিযোগও। কমিটির ছেলে অবকার যে হোক, টাকা অন্য কেউ খায় মসজিদ বাদে, তাহলে এটা অপরাধ। আমরা সুষ্ঠুভাবে সবকিছু সমাধান চাই আর কি, সুন্দরভাবে মসজিদটা চলুক। এ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির কেশিয়ারের সঙ্গে। তার দাবি, মসজিদ নির্মাণের সময় সালামি বাবদ ৫ লাখ টাকা দিয়েছিলেন মুরাদ লতিফ, সে কারণেই ভাড়া উঠান তারা, যদিও এর কোনো কাগজ দেখাতে পারেননি কেশিয়ার। এটা সালামি দেওয়া হয়েছে, কোথাও কাগজপত্র আছে আমার কাছে। আপনারা ইয়ে করেন, একটা সবাইকে ডাইকা একটা এটা কি হয়, সুষ্ঠু একটা সমাধান হোক। এই মিটিংয়ের অ্যাপ্রুভালের মাধ্যমে যেটা কমিটি অ্যাপ্রুভ করবে, তারপরে হয়তো লিজ দেওয়া যেতে পারে। তো এরকম কোনো বিষয় যদি আমার মনে হয় না আছে। অভিযুক্ত মুরাদ লতিফ ও তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি, বাসায় গেলেও খোঁজ মেলেনি তাদের। আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ ও তার ছেলে এই মসজিদের 2টি দোকান থেকে ভাড়া বাবদ গত 8 বছরে তুলেছেন 30 লাখ টাকা, অথচ মসজিদ ফান্ডে জমা হয়েছে মাত্র 5 লাখ টাকা। এতদিন আওয়ামী লীগের ভয়ে কেউ মুখ না খুললেও মুসল্লিরা এখন বলছেন এটির একটি যৌক্তিক সমাধান দরকার। মসজিদের টাকা জমা হওয়া উচিত মসজিদের ফান্ডেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। মারওয়ান শিপিংয়ের জন্য 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। আগামী বছর জাহাজটি রপ্তানি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস।
2020 সালের পর আবারও জাহাজ রফতানি করতে যাচ্ছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। মারওয়ান শিপিং নামে আরব আমিরাতের একটি কোম্পানির 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। রায়ান নামক ল্যান্ডিং ক্রাফট জাহাজটি আগামী বছর রফতানি করা হবে। মারওয়ান শিপিং এর সঙ্গে 2023 সালে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। খালিদ ও ঘায়া নামে আরও 2টি টাগবোট 2025 সালেই রফতানি করা হবে। বাকি 5টি জাহাজও একই বছরের মধ্যে বিভিন্ন সময় পাঠানো হবে। দক্ষ জনশক্তির কারণে 7-8 মাসের মধ্যে জাহাজ ডেলিভারি পর্যায়ে চলে এসেছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা। সিস্টার ভেসেল এইটার পরে আরও 2টা আছে সেম জাহাজ আর কি। 7 মাস 8 মাসেই এই পর্যায়ে চলে আসছে, একেবারে ডেলিভারি পর্যায়ে চলে আসছে। তো ওইগুলিও অলমোস্ট হাল হয়ে যাচ্ছে প্রায়। তো মেশিন আসলে ওগুলি ইমিডিয়েট হয়ে যাবে। দুবাই চলে যাবে এখান থেকে। দুবাইতে ওরা লোকাল ইউজ করবে, আশেপাশে কোস্টাল এরিয়াগুলিতে ব্যবহার করবে, কাতার, কুয়েত, ওইসব জায়গাগুলো সব ঠিকঠাক থাকে। আমরা এই আরও অনেক অর্ডার পাওয়ার চান্স আছে আর কি। জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ইয়ার্ডে 9টি জাহাজ রপ্তানির কাজ চলছে। জাহাজ বানাতে বিদেশিরা বাংলাদেশে আসছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। বিদেশিরা আসে শুধু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কম্যানশিপ, ওয়ার্কাররা মানে কিভাবে যে ওরা ওদের একটা মায়া আছে, মানে আই ক্যান সি দে লাভ টু ওয়ার্ক। ইজ অফ ডুইং বিজনেসটা যদি একটু সহজ যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি আমরা এগিয়ে যেতে পারবো। এখন একটা সুযোগ, এই সাইকেলটা যেন আমরা মিস না করি। এটা পৃথিবী জোড়া এখন সমস্ত শিপ বিল্ডারগুলো প্রায় 2-3 বছরের জন্য ওদেরও অনেক অর্ডার আছে। আমরা ওই সাইকেলটা মিস করতে চাই না। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 33টি জাহাজ রফতানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন চেয়েও বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র 2 দিন। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আচর। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব। তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো এবারের আসর হবে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ, এমন প্রত্যাশা আয়োজক সংস্থা ইপিবির। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। 2 দিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলা আমাদের সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে। ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়, সেটাকে প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একের পর এক চুরি হলেও ধরাছোঁয়ার বাইরে চক্রটি। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের রিপোর্ট।
খুঁটিতে ট্রান্সফরমার থাকলেও ভেতর থেকে খুলে নেওয়া হয়েছে মূল উপকরণ তামার তার। নিচে পড়ে আছে বিদ্যুতের লাইনের কিছু ধাতব উপকরণ। সম্প্রতি এমন চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের দীঘা গ্রামে। গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। 5-6 দিন পরে রোয়া লাগানোর সময় অনেক সময় যদি কারেন্ট না থাকে মরার মতো অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কিছুদিন পরে এটা যদি চুরি হয়ে যায় তাহলে তো এটা অনেক সমস্যা। এটা তো দেখা গেছে রোয়া লাগানোর পরে আরেকবার চুরি হয়ে গেল, এটা আরেক সমস্যা। এই চোর ধরে যদি ধরা যায় তাইলেই কেবল আমাদের বাঁচার পথ হবে। আমরা আইনে লাগাইলাম কষ্ট করে, আবারও যদি খুলে নেওয়া যায় দ্বিতীয়বার আর লাগানোর মতো শক্তি আমাদের থাকবে না। বিদ্যুৎ বিভাগ বলছে 5 কেভি থেকে 25 কেভি পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমারে 9 কেজি থেকে প্রায় 30 কেজি তামার তার থাকে। পুরনো তামার তার প্রায় 1000 টাকা কেজি করে বিক্রি করা যায়। চুরি ঠেকাতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এই শীত মৌসুমে যখন ঘন কুয়াশা থাকে, মানুষের আনাগোনাটা কম থাকে, এই সময়টাতেই চোরগুলা টার্গেট করে এই সময়টাতে তারা ট্রান্সফরমার চুরিগুলা বেশি করতেছে। পুরস্কার ঘোষণা করছে, বিশেষ পুরস্কার, যে যারা এই চোর গ্রুপ ধরে দিতে পারবে তাদের একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। একের পর এক চুরি হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি। সেচ ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করে পাহারার ব্যবস্থা অলরেডি আমরা সেখানে রেখেছি এই সিজনটাতে, যাতে অন্যান্য বছরের তুলনায় আমাদের এই ট্রান্সফরমার চুরিটা কমে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গফরগাঁও উপজেলা পল্লী বিদ্যুতের ৬৬,০৩৬ জন ও পিডিবির প্রায় ৭১,০০০ গ্রাহক রয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নেত্রকোনা পৌর এলাকায় তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাস থাকে না দীর্ঘ সময়। চুলা জ্বললেও গ্যাসের চাপ না থাকায় রান্না করাই কঠিন। বাধ্য হয়ে অনেকেই রেস্টুরেন্ট থেকে কিনে খাচ্ছেন খাবার। তবে সরবরাহ কম থাকার অজুহাত তিতাস কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। সুইচ চালু করলেও গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সামান্য গ্যাস আসলেও তা দিয়ে রান্না করতে সময় লাগছে অনেকক্ষণ। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক সংযোগে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সরবরাহ কমে যাওয়ায় খাবার রান্না নিয়ে বিপাকে পড়েছেন পৌরবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও এখনও সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রেস্টুরেন্ট থেকে কেনা খাবারের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে। অনেকে আবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করছেন। গ্যাস অনেক কম, রান্না করতে অনেক সমস্যা হয়, সকালে নাস্তা করা যায় না, বাচ্চাদের বাইরে থেকে খাবার আইনা তারপরে খাওয়াইতে হয়। যখন বিকালে একটু আসে রান্না করতে যাই তাও থাকে না। 9টার পর থেকে কোনো গ্যাস থাকেই না, মানে একটু একটু আগুন একবেলা রান্না করে খাইতে হয়। অবৈধ কোথায় ইউজ করতেছে না ইউজ করতেছে এগুলো খুঁজে খুঁজে তারা বের করবে, যে বের করে তারপর বের করে ওগুলো কাটা দিবে। মাঝে মাঝে তো এরকম হইতাছে, শীতের মধ্যে সবচেয়ে বেশি আর কি। গ্যাসের যে সংকটটা সেটা একটা কৃত্রিম সংকট, এবং পাশাপাশি যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলো এই গ্যাস সংকটে দায়ী। কম সরবরাহের অজুহাত তিতাসের, পাশাপাশি অবৈধ সংযোগ না নেওয়ারও আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্যাসের যে সাপ্লাইয়ের কিছুটা ঘাটতি আছে, যার ফলে এটা সামগ্রিকভাবে শুধু নেত্রকোনা না, তিতাসের যে আওতাভুক্ত যতগুলো 13টা জেলা, সবগুলি জেলাতেই সেম সমস্যা। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে, আসল সমস্যা। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা 5,600। সময় সংবাদ, নেত্রকোনা। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এখন হকারদের দখলে। হাঁটার জায়গায় বসে বাজার। নতুন মার্কেটে হকারদের পুনর্বাসন করা হলেও জায়গা সংকটের অজুহাতে আবারও সড়কে বসছেন তারা। তবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটের কিন ব্রিজ দেখে বোঝার উপায় নেই এটি বাজার নাকি শুধু চলাচলের রাস্তা।
চলতি বছরের মার্চে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে হকারদের সরিয়ে নগরীর লালদিঘির পার হকার মার্কেটে পুনর্বাসন করে সিলেট সিটি কর্পোরেশন। 5 আগস্টের পর পর্যায়ক্রমে হকাররা কিনব্রিজের রাস্তা ও ফুটপাতে বসতে শুরু করে। এক পর্যায়ে তারা পুরো ব্রিজ দখল করে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি স্থানীয় প্রশাসন অভিযান চালালেও তারা জায়গা ছাড়ছে না। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই যে এইটা কি কিংব্রিজ, এইটা রাখতে ভাই, এটা সবজির ব্রিজ। এই দেখো সবজি বাজার হয়ে গেছে ভাই, মাছের বাজার হয়ে গেছে। সাধারণ মানুষ চলাচল করতে খুব কষ্টর। ফ্যামিলি লইয়া আটা যান না, এরপরে আপনারা 3 জন লইয়া আটলা, একজন পিছে দিয়ে চুর লইয়া যার। তারা পুরো এরিয়াটা অন্যায়ভাবে দখল করে আছে। আর আমার কাছে মনে হয় যে এইখানে এই যে তাদের দখল করে ব্যবসার যে ব্যবস্থা, এইটার পিছনে কিছু একটা মহল জড়িত আছে। যেখানে পর্যটন আসার কথা ছিল, ছাত্রছাত্রী আসার কথা ছিল, মানুষ একটু দূষিত বিশুদ্ধ মানে হাওয়া এখান থেকে নিবে, কিন্তু পারতেছে না। এখানে এমনভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব আছে তাদের গাফলতি। হকারদের দাবি তাদের নামমাত্র পুনর্বাসন করা হয়েছিল, এমনকি মার্কেটেও মেলেনি চাহিদা মাফিক জায়গা। আমরা আগে ছিলাম আপনার লালদিঘির পার হকার্স মার্কেট, এখানে আরিফ সাহেব মেয়রে পুনর্বাসন দিয়েছিল, এই জন্য আমরা এখানে ছিলাম। এখন এটা সংস্করণ হয় নাই, এই কারণে আমরা রাস্তার মধ্যে ফুটপাতে বসি। আমরা তো ভাই ফেটে দেয় করি ভাই, তেলে করি আমরা তো চলতে হইব, এই জন্য আর কি সংসার চালাইতে হইব। তবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিলেট সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। সবাই মিলে এই জিনিসটাকে যেন হকার সমস্যাটাকে যেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি সেই চেষ্টা করছি, এবং অভিযান অব্যাহত আছে এবং সামনে থাকবে। আমাদের ট্রাফিক বিভাগ এবং থানা পুলিশ এবং লাইন্স পুলিশ, কোতোয়ালি থানা বিশেষ করে আমরা সবাই সম্মিলিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে এই ক্লিন ব্রিজ, ঐতিহ্যবাহী পথ চলাচল ব্রিজ যাতে স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা আমরা নিব। সিলেট সিটি কর্পোরেশনের তথ্যমতে হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পার হকার মার্কেট নির্মাণে খরচ হয় 1,65,00,000 টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। অস্তিত্ব সংকটে সিলেট বিভাগের 4 জেলার 37টি নদ নদী দখলের কারণে অনেক নদীর গতিপথও পাল্টে গেছে। এর মধ্যে সুরমা, কুশিয়ারা সহ প্রায় 8টি নদীর 3,600 মিটার জায়গা বেদখল হয়ে গেছে। এমনকি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেশিরভাগ। তবে সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দিগেন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর ময়লা পানি 11টি ছড়ার মাধ্যমে সুরমা নদীতে গিয়ে মিশছে। একদিকে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, অন্যদিকে নগরীর আবর্জনায় ভরে গেছে নদী। এরই মধ্যেই চলছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের কাপড় ধোয়ার কাজ। সিলেট নগরী যত হাসপাতাল আছে সব এখানে দেওয়া হয়। উসমানী মেডিকেল থেকে দৈরিয়া সদর হাসপাতাল পর্যন্ত সব মেডিকেলেরই। বাজারের ভিতরে সিটিয়ে কোনো ডাস্টবিন দিছে না, এর কারণে আপনারা গাঙ্গরসরা ফালানি লাগের বাধ্যতামূলক। অত বড় বাজার একটা সিটির কোনো ইয়ে নাই। পাকা, আধা পাকা ও টিন শেডের স্থাপনা তৈরি করে সুরমা, কুশিয়ারা, গোয়াইন, মাকুন্দা, ধলাই, মরা ধলাই, তৈমুরনগর, সূর্যখাল নদ নদীর প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ নদী খেকোদের দখলে। এছাড়া বাসিয়া নদীর 2 কিলোমিটার আছে 286 জনের অবৈধ দখলে। 38 কিলোমিটার দীর্ঘ এই বাসিয়া নদী সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর বাসীর আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ রাখার কথা থাকলেও অপরিচ্ছন্নতা এবং দখলের কারণে এই নদীর সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী। কৃষিকাজ, রবি শস্য চাষ থেকে কিন্তু মানুষ বঞ্চিত। একটি মাত্র কারণ হলো নদী ভরাট হওয়ার কারণে। নদী রক্ষা কমিশনের তথ্য মতে বিভাগে নদ নদী 168টি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে মাত্র 36টি। এসে খতিয়ানে মিলে 215টির হিসাব। দখলদারির কারণে অনেক নদী তার গতিপথ ও অস্তিত্ব হারিয়েছে। এগুলো নদ নদীর অবৈধ দখল মুক্ত করে খনন করার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। নদীকে নদীর মতো করে থাকতে দিতে হবে, দখল দূষণ থেকে মুক্ত রাখতে হবে। নদীর পর্যাপ্ত পরিমাণে যেখানে খননের প্রয়োজন হবে সেভাবে করতে হবে, না হলে কিন্তু যে সংকটাপন্ন নদীকে আসলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব না। আমাদের পার্টের যে অংশগুলো, যে আমরা নদীর ড্রেজিং করা বা খাল খনন করা বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা যখনই করি,
তখন দখল এবং দূষণমুক্ত করার ক্ষেত্রে প্রশাসন পুলিশের সহায়তা নিয়ে আমরা করে থাকি। আর বাকি পুরো কাজটা কিন্তু সিলেটে যে বিভিন্ন নদীর দখল দূষণ আছে এগুলা বিভিন্ন দপ্তর মিলে আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট বিভাগের 18টি নদী খনন ও দখলমুক্ত করতে 1676 কোটি টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হবিগঞ্জের লস্করপুল ভ্যালির 4টি সহ 7টি বাগানে গেল মৌসুমের চা পাতা সংগ্রহ হয়নি। কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন 2000-এর বেশি শ্রমিক। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় আন্দোলনে নেমেছেন তারা। এদিকে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে চা গাছের পাতা, আবার অনেক বাগানে গাছ বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বাগানের পাশাপাশি বন্ধ রয়েছে সংশ্লিষ্ট অফিসও। আওয়ামী লীগ সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান সহ 7 পরিচালক একসঙ্গে দায়িত্ব থেকে সরে যান। ফলে অর্থ সংকটে পড়ে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি। এ কারণে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির মূল 4টি বাগান সহ 7টি চা বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ করা 3-4 ফুট করে লম্বা হয়ে গেছে। এই পাতা দিয়ে তো আর চা পাতা হবে না। গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বাগানগুলো অনেক খারাপ হয়ে গেছে। 3-3.5 মাস থেকে তলব পাচ্ছে না, উচিত কাম করলেও তলব পাচ্ছে না। নার্সারিতে যে চা গাছগুলো আছে এইগুলাও একবারে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে এই বাগান বন্ধ থাকার কারণে। দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 1.5-2 মাস থেকে আমাদের বাগান বন্ধ ছিল। এখন আমরা পেমেন্টও অতি শীঘ্রই আমরা পেমেন্টও দিয়ে দেবো। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বাগান আগের মতো ইনশাল্লাহ। হবিগঞ্জের চণ্ডীছড়া ও পারকুল এবং মাধবপুরের তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে 2000-এর বেশি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। 2 বছর পর হোয়াটসঅ্যাপ ও গুগল প্লের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও ফেসবুক, টুইটার ও ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে। এদিকে টিকটক বন্ধের আদেশ স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 জানুয়ারি শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগেই এই আহ্বান জানালেন ট্রাম্প। আইন অনুযায়ী টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে 19 জানুয়ারির মধ্যে অ্যাপটি কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে, নইলে এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। দেখছেন সকালের সময়। খেলার খবর। 7 বছরের ট্রফি খরা কাটাতে এবার ভিন্ন পথে হাঁটবে রংপুর রাইডার্স। তারকা বিদেশিদের পেছনে না ছুটে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বাজিমাতের লক্ষ্য বিপিএল-এর অন্যতম পেশাদার এই ফ্র্যাঞ্চাইজির। স্কোয়াড নিয়ে খুশি থাকলেও হেড কোচ মিকি আর্থারের মাথা ব্যথার নাম তারকা খচিত ফরচুন বরিশাল। তবে ফরেন রিক্রুটরা মানিয়ে নিলে রংপুরকেও হারানো কঠিন হবে বিশ্বাস প্রোটিয়া কোচের। নিজেদের ভেন্যুতে অনুশীলনের বিলাসিতা কেবলই রংপুর রাইডার্সের। বিপিএল এ পেশাদারিত্বের মাইল ফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটা, সেটাও এসেছে 7 বছর আগে মাশরাফির নেতৃত্বে। শিরোপা না পেলেও রাইডার্সের জার্সি গায়ে প্রতি মৌসুমেই বিপিএল মাতাচ্ছেন বড় সব নাম। তবে এবার কৌশল বদলেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকা নয়, বরং রাইডার্সদের আস্থা লোকাল ক্রিকেটারে। যদিও মাথা ব্যথার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। Having your local players perform, I think that's the key. You're playing with 7 local players every time, so having your local players perform gives you an advantage. But you know, all the other teams are good. I mean, Borichal look outstanding. They've got a lot of good overseas players and a lot of good local players. Almost the national team. Almost the national team. অক্টোবরে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া মিকি আর্থার এরই মধ্যে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। সোহানদের সক্ষমতা জানেন, শিষ্যদের কাছে প্রত্যাশা পরিকল্পনা বাস্তবায়নের। I know these players. I've worked with these players. I know that we've got enough talent to, if we play to the best of our ability, we're going to be very hard to beat. And all our primary focus is in now is to get to the last 4. টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবে না রাইডার্স, যদিও ওপেনিং স্লট পূরণে আছে হেলস, টেলর, অতলরা।
তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম। যুব দলের অধিনায়কে মুগ্ধ প্রোটিয়া এই কোচ। সবশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে কাটা পড়ে রংপুর। এর আগে গ্রুপ পর্ব। নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার, আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসিনার আমলে লুটপাটের সাক্ষী ব্যাংক খাত। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। তথ্য শ্বেতপত্রের। টাকা ছাপিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। এবং 8 বছরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ধানমন্ডির আল আকসা জামে মসজিদের দোকান ও জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের বিরুদ্ধে। ভয়ে মুখ খোলেনি ভুক্তভোগীরা। এই ছিল সকালের সময়ের। সঙ্গেই থাকুন সময়ের।